বন্ধুরা, সংসারের কাজকর্ম করতে করতে মাঝে মাঝে দেখবে আমাদের সংসারে এমন কিছু ঝামেলার কাজ এসে পড়ে, সেটা আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে করতে পারি, তাহলে দেখবে অনেকটা সুবিধা হয় আর অনেকটা নিজেদের জন্য আমরা সময় বাঁচাতে পারবো। তো নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেকটা স্বাগত। তো চলো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি এমন কিছু টিপস তোমাদের অনেকটাই কাজে আসবে। চলে এলাম প্রথম টিপসে এখানে দেখতেই পাচ্ছ আছে বিট। তো আমরা যখন এই শীতের দিনে বাজার প্রচুর পরিমাণে সবজি উঠেছে, তো আমরা কিন্তু এই ধরনের বিট গাজর সবটাই কিনে আনি। এই বিট সবজির মধ্যে কিন্তু ভীষণ উপকারী, ভিটামিনে কিন্তু সমৃদ্ধ, এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই জন্য বিটটা কিন্তু আমাদের সবারই খাওয়া ভীষণ প্রয়োজন, বিশেষ করে তো বাচ্চাদের খাওয়ানোর ভীষণ প্রয়োজন। এইবার আমরা এই বিটগুলো যখন রান্না করি, রান্না করার আগে এরকম পিলার দিয়ে এর খোসাটা ছাড়িয়ে ফেলি। খোসাটা ছাড়িয়ে তারপর কিন্তু আমরা এইগুলোকে কুচি করে জলে ধুয়ে রান্না করি। কিন্তু বন্ধুরা, এই পদ্ধতিটা কিন্তু একেবারে ভুল পদ্ধতি। যদি বিট তোমরা এইভাবে কেটে জলে ধুয়ে রান্না করো, তাহলে দেখবে বিটের যে গুণাগুণ, যে ভিটামিনগুলো সম্পূর্ণটাই পেয়ে যাবে। তো বিটগুলোকে কেটে প্রথমে যেটা করবে, তোমরা এটা কুচিয়ে তারপর ধোবে না। এটা খোসাটা ছাড়াবে, খোসাটা ছাড়ানোর পর তোমরা এরকম একটা বাটিতে জল নিয়ে নেবে। জলের মধ্যে এই আস্ত বিটগুলোকে প্রথমে ধুয়ে নেবে, তাহলে এর মধ্যে যে বালি, যে নোংরাটা আছে সবটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এইবার এটা ধুয়ে আনার পর এটাকে কিন্তু কোচাতে হবে। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে বিটগুলোকে একটু কেটে নিতে পারো, তাহলে দেখবে বিটের যে সমস্ত গুণাগুণ, আয়রনের যে ভরপুর বিটের মধ্যে, সেই সমস্ত সম্পূর্ণ গুণই কিন্তু আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে তারপর দেখতে পাচ্ছ আমি এগুলোকে বটির সাহায্যে কিন্তু আরও কুচিয়ে নেব। এইভাবে কুচিয়ে তারপরে কিন্তু আমি রান্না করব। তাহলে আমাদের কিন্তু এর যে ভিটামিন কোনোটাই বাদ যাবে না, আমরা সম্পূর্ণটাই আমাদের শরীরে পেয়ে যাব। তো বিট সবাই আমরা কেটে থাকি, কিন্তু কে কিভাবে কাটে সেটাই কিন্তু মেন জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। বিট কিন্তু কুচিয়ে ধোয়া একদম উচিত না। বিটটাকে প্রথমে খোসাটা ছাড়িয়ে তারপর জলে ধুয়ে তারপরে কিন্তু আমাদের কুচিয়ে খাওয়া উচিত। তো বিট তো কাটা হয়ে গেল। কাটার পর আমাদের হাতে দেখবে একটা লাল লাল দাগ পড়ে যায়। সেই দাগ কিন্তু শুধু প্লেন জলে ধুলেও উঠতে চায় না, একটা লাল আস্তরণ কিন্তু হাতে থেকেই যায়। সেটা কিভাবে রিমুভ করবে আমার আগের কিছু ভিডিওতেও কিন্তু আমি শেয়ার করেছি। তো তার জন্য নিয়ে নেবে একটু খাবার সোডা নিয়ে হাতে এইভাবে একটু ডলে নেবে। ডলার পর দেখবে সেই লাল লাল যে দাগগুলো ছিল, সেই দাগগুলো কিন্তু আর থাকবে না। প্লেন জলে ধুয়ে নিয়ে চলে এসেছি, হাতটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে। বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে এখানে কি আছে? এখানে আছে দুধ। এবার দুধ থেকে মাখন অথবা ঘি আমরা কিন্তু সবাই তৈরি করি। অনেকে আছে বাইরে থেকে এইগুলো কিনে খায়, মানে এই যে মাখন ঘি এইগুলো। এবার আবার কিছু কিছু মানুষ আছে বাইরে থেকে এইগুলো একদম কিনে খেতে চায় না, কারণ বাইরের জিনিসে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস ভেজাল দেওয়া থাকে। সেইটা খেলে স্বাস্থ্যের উপকারের বদলে অপকারটাই বেশি হয়। তার জন্য আমরা বাজার থেকে না কিনে বাড়িতে বসেই কিন্তু এই দুধ থেকেই ঘি মাখন তৈরি করব। যে সেইটা তৈরি করার জন্য আমরা কি করব দেখে বন্ধুরা, দুধের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম কিছুটা চিনি। অনেক ভালোভাবেই কিন্তু আমরা আজ ঘিটা তৈরি করতে পারবো এই যে চিনি দেওয়ার কারণে। দেখো বন্ধুরা, যখন আমরা চিনি দিই, চিনি দেওয়ার পরে কি হয়, এই দুধটাকে যখন ফ্যাটানো হয়, ফ্যাটানোর পর খুব ভালোভাবে কিন্তু মাখনটা বেরিয়ে আসে। কারণ চিনি থাকলেই কিন্তু অনেকটা ভালো ঘি হয়, অনেকটা ভালো মাখন হয়। আর বেশি পরিমাণে যদি তোমরা ঘি তৈরি করতে চাও, মাখন তৈরি করতে চাও, তখনও দুধের মধ্যে একটু করে চিনি মিশিয়ে দেবে। চিনি মেশালে দেখবে তোমাদের ঘি, তারপর বাটার, এগুলো কিন্তু খুব ভালো আসছে। তো বাড়িতেই তোমরা কিন্তু এই কাজটা করে নিতে পারো, বাজার থেকে না কিনে। বাড়িতে বসেই কিন্তু একটু চিনি মিশিয়ে দেবে দুধের মধ্যে। চিনি মিশিয়ে দিলে কাজটা দেখবে অনেকটাই ভালো হবে। এই কাজ অনেকটা সহজ হয়ে যাবে। যে আমাদের অনেক সময় দেখবে চিনি না দিলে দুধ যখন আমরা ফ্যাটাই, দুধ থেকে মাখন বের করতে অনেকটা কষ্টের ব্যাপার হয়ে যায়, কিছুতেই বেরোতে চায় না। তার জন্য একটু চিনি মিশিয়ে নিলেই দেখবে বাটারটা অনেকটা সহজেই বেরিয়ে আসবে, কারণ দুধ ফ্যাটানোর সময় অনেকটা করে আমরা চিনি দিয়েছি। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে।
চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে কিছুটা টমেটো। তো টমেটো আমরা বিভিন্ন ধরনের রেসিপিতে বিভিন্নভাবে দিয়ে থাকি। কেউ টমেটো কেটে দিই, কুচি করে দিই, কেউ আবার পেস্ট তৈরি করে দিই, কেউ গ্রেটারে পেস্টটা তৈরি করে, কেউ মিক্সার মেশিনে পেস্ট তৈরি করে। তো আমি আজ গ্রেটারের মধ্যেই পেস্ট তৈরি করব। অনেক সময় দেখবে মিক্সার মেশিনে যখন দিই, পেস্টের মধ্যে না পুরো এই যে টমেটোর খোসাটা চলে আসে, সেই খোসাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু একেবারেই ভালো না। এবার ওইটা কিন্তু রান্নাটাও ভালো হয় না আর হজমটাও ভালো হয় না খোসাটা। তার জন্য এই আমরা এমনভাবে পেস্ট তৈরি করব যার মধ্যে কিন্তু খোসা না থাকে। তো সেটা কাজটা আমি কিভাবে করব চলো তোমাদের দেখিয়ে দিই, যে কিভাবে খুব সহজে একটা পেস্ট আমি বের করে নেব টমেটো থেকে গ্রেটারের সাহায্যে, অথচ কোনো খোসা তার মধ্যে থাকবে না। তার জন্য প্রথমে একটা চাকু নিয়ে নিয়েছি, চাকুর সাহায্যে টমেটোর মাথার দিকে এইভাবে দুটো কাট লাগিয়ে দিতে হবে। কাটটা লাগাচ্ছি কেন, এইভাবে উপরের থেকে একটু খোসা, সামান্য একটু, খুব কাঁচা মানে এইভাবে পাকা টমেটো থেকে তো খোসা তোলা যায় না, আমি খোসাটা তো তুলবো না, মাথার দিকে একটু করে খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে ফেলবো। বন্ধুরা তোমরা যদি এইভাবে খোসাটা ছাড়িয়ে ফেলো, তারপর দেখবে টমেটোটার কতটা ভালো পেস্ট বেরিয়ে যাচ্ছে, যেটা আমাদের বিভিন্ন ধরনের রেসিপিতে দিলে কোনো কিন্তু খোসার সমস্যাও হবে না। আর ওই খোসাগুলো মুখে যখন বাঁধে না, তখন কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তো এইভাবে মাথার দিক থেকে একটু খোসাটা ছাড়িয়ে নিয়ে গ্রেটারে আমরা যখন গ্রেট করব, তখন দেখবে খুব ভালো একটা পেস্ট বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে কিন্তু কোনো খোসার কোনো অংশ, কোনো টুকরো কিচ্ছুই যাচ্ছে না। তো আমাদের মেন যে জিনিসটা দরকার ছিল, যে আমাদের পেস্টের মধ্যে যেন খোসা না থাকে টমেটোর। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কাজটা কিভাবে করছি। তো তোমরা এইভাবে টমেটোর মাথার দিকে একটু খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে এইভাবে একটু ঘষে নিলেই দেখবে একেবারে টমেটোর যে পেস্ট সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে, আর যে পুরো খোসাটা এটা কিন্তু গ্রেটারের মধ্যেই থেকে যাচ্ছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা তোমাদের কাজটাকে সহজ করে নিতে পারো। ওই যে বলেছি কিছু কিছু ঝামেলার কাজ থাকে, একটু বুদ্ধি খাটিয়ে কিছু টিপসের মাধ্যমে করলে দেখবে অনেকটাই সহজ হয়ে যায়। তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপস। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিচেন সিঙ্কে চলে এসেছি। কিচেন সিঙ্কে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সমস্ত কাজকর্ম কিন্তু এর মধ্যেই করতে হয়। রান্নাঘরের বেশি কাজটা মানে বাসনপত্র ধোয়া, সবজি ধোয়া, এই সমস্ত ধুতে ধুতে আমরা যখন বাসনপত্র ধুই, তারপর কিন্তু আমাদের কিচেন সিঙ্কটাকে আমরা একটু পরিষ্কার করে নিই। এবার প্রতিদিন এইভাবে পরিষ্কার করি, কিন্তু যতই প্রতিদিন পরিষ্কার করি না কেন, দেখবে আমাদের এই সিঙ্কটা না খুব ভালোভাবে একেবারে নতুনের মতন চকচকে আমরা করে পরিষ্কার করতে পারছি না। আবার যখন মাছ মাংস রান্না করা হয়, মানে যখন ধুই, তখনও দেখবে একটা আষ্টে গন্ধ থেকে যায়। যদি স্পাইসি কিছু রান্না করি, সেই স্পাইসির যে মশলাটা পুরো তেলচিট হয়ে পড়ে আমাদের সিঙ্কের মধ্যে। তো তার জন্য ওই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য কি করবে, নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আমি 2 চামচ মতো আটা দিয়ে দেব। তো বন্ধুরা এখানে আটা দিয়ে দিয়েছি, আর আটার মধ্যে তোমরা কিন্তু যে কোনো সাবান একটু গ্রেট করে দিতে পারো, আবার এরকম ভিম লিকুইড সেটাও দিয়ে দিতে পারো। তো আমি কিন্তু এখানে ভিম লিকুইড দিচ্ছি। ভিম লিকুইড দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জলটা দিয়ে আমি কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা তোমাদের মিশ্রণটা তৈরি করে নেবে। দেখতেই পাচ্ছ এর মধ্যে আছে আটা, জল আর ভিম লিকুইড। তো তোমরা যদি সাবান গ্রেট করে নাও, যে কোনো বাসনপত্র মাজা যে সাবানগুলো, সেগুলো গ্রেট করে তার মধ্যে জল দিতে হবে না, সেটা আটা আর ওই সাবানটা গুঁড়োটা এমনিভাবেই ছড়িয়ে দেবে। আমি যেহেতু এখানে ভিম লিকুইড নিয়েছি, তার জন্য একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই পেস্টটাকে আমি কিন্তু পুরো বেসিনের মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু দেখে নিলে আমার সিঙ্কটা পরিষ্কার আছে, কিন্তু সেইভাবে যে ভীষণ পরিষ্কার সেরকম নেই, আর এর মধ্যে একটা তেলচিট ভাব কিন্তু আছে। তো সেই সমস্ত সমস্যা থেকে কিভাবে রেহাই পাবে, তো এরকম একটা মিশ্রণ তৈরি করে এটা আমরা সিঙ্কের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে নেবে, জল দিয়ে একটা স্কচব্রাইট দিয়ে খুব ভালোভাবে একটু ডলে নেবে। হালকা হাতে, খুব পরিশ্রম করতে হবে না যে ভীষণ শক্তভাবে কঠিনভাবে ডলাডলি করতে হবে, তেমন না। হালকা হাতে একটু এইভাবে ঘষে নিলেই দেখবে আমাদের সিঙ্কটা কিন্তু একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাচ্ছে। সে একেবারে নতুনের মতো চকচকে। যখন কিনে এনেছিলাম, কিনে আনার পর কিন্তু বেসিনটা মানে এই যে সিঙ্কটা অনেকটাই পরিষ্কার ছিল। সেই সিঙ্কের পরিষ্কারটা কিন্তু সবসময় থাকে না, যেহেতু আমরা স্কচব্রাইট দিয়ে নর্মালভাবেই ধুয়ে নিই। তো ওইভাবে না ধুয়ে মাঝে মধ্যে কিন্তু তোমরা ওইভাবে ধোবে,
মানে যখনই বাসনপত্র ধুচ্ছ তারপর কিন্তু মেজে নেবে একটু, কিন্তু এইভাবে ডিপ ক্লিনিং কিন্তু মাঝে মধ্যে অবশ্যই করতে হবে। তাহলে আমাদের কিচেন সিঙ্কটা কিন্তু অনেকটা জীবাণুমুক্ত থাকবে, ভালো থাকবে, দেখতেও অনেকটা সুন্দর লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমার সিঙ্কটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। প্রথমে যে অবস্থায় ছিল সেই অবস্থা কিন্তু এখন আর নেই, একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। তো বন্ধুরা আশা করছি আমার সিঙ্ক পরিষ্কার করার এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই কাজে আসবে। তো চলে এলাম পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। তো এমন একটা বাটি নিয়ে নেবে যেটা অন্য কাজে কিন্তু ব্যবহার হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আটা। এইবার এই যে আটার মধ্যে আমি এমন একটা জিনিস মেশাবো সেটা কিন্তু ভীষণ কাজে আসতে চলেছে। তো দিয়ে দিচ্ছি হারপিক। তো আটার মধ্যে হারপিকটা দিয়ে দেবো। হারপিক যদি আমরা কোনো কাজেই লাগাই না কেন, ডাইরেক্ট যদি হারপিকটা আমরা ব্যবহার করি না ভীষণ ক্ষতি হয়, সে যে জিনিসের উপরেই ব্যবহার করি। তার জন্য কোনো একটা জিনিসের সঙ্গে যদি মিশিয়ে হারপিকটা ব্যবহার করতে পারি তো অনেকটা কিন্তু ভালো হয়। এবার আটা, হারপিক আর সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এভাবে আমি মিশ্রণটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো তোমাদের জল যতটা লাগবে, তোমরা আটাটা যে পরিমাণে নিচ্ছ সেই পরিমাণে জলটা নেবে, নিয়ে একটা পাতলা একটা পেস্ট তৈরি করতে হবে। আর এই পেস্ট আমি কেন তৈরি করছি আর কি কাজে লাগাবো সেটা তো তোমরা অবশ্যই দেখবে, তো বুঝতে পারবে কতটা কাজের ভিডিও হতে চলেছে আজ। তো বন্ধুরা সংসারের এমন কিছু কাজ থাকে দেখবে মাঝে মাঝে কিছুতেই করা হয়ে ওঠে না, তো সেইটা একটু বুদ্ধি করে যদি টিপসের মাধ্যমে করো তাহলে দেখবে অনেক সহজ হয়ে যাবে, কোনো কঠিন থাকবে না, পরিশ্রমও করতে হবে না। চলে এসেছি আমাদের সিলিন্ডারের কাছে। তো গ্যাসের এই যে সিলিন্ডারটা দেখবে আমাদের বাড়িতে যে জায়গাটায় বসানো থাকে দীর্ঘদিন থাকতে থাকতে সেই জায়গাটা না একটা এরকম আয়রনের দাগ পড়ে যায়, একটা লালচে আয়রনের দাগ। তো সেই দাগটা থাকলে কিন্তু সেই জায়গাটা দেখতে ভীষণ খারাপ লাগে। যেহেতু মেঝের মধ্যেই দাগটা পড়ে যায়, তো এই ধরনের যে জংয়ের দাগগুলো খুব সহজেই কিন্তু এই মিশ্রণটা তৈরি করে তোমরা তুলে নিতে পারো। তো বন্ধুরা আটার সাহায্যে কিন্তু গ্যাসের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এইভাবে যে দাগটা আছে সেই দাগের উপরে আমি এই মিশ্রণটা একটু দিয়ে দিচ্ছি। এইভাবে মিশ্রণটা দিয়ে তোমরা কিন্তু এটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবে। 10 থেকে 15 মিনিট যদি রেখে দাও, যেহেতু এটা আয়রনের দাগটা অনেকটাই হালকা হয়ে যাবে। আর খুব সহজেই কিন্তু তোমরা যখন ডলা দেবে, ডলা দিলে খুব সহজেই দাগটা উঠে যাবে। কারণ আয়রনের দাগ যে কত জেদি হয় আমরা কিন্তু সবাই জানি, সেই দাগটা কোনোভাবেই উঠতে চায় না। তো এইভাবে আমি মিশ্রণটা লাগিয়ে 15 মিনিট পর আমি রেখে দেবো, আর 15 মিনিট পর আমি ফিরে আসব। তো ফিরে এসেছি 15 মিনিট পর একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশের সাহায্যে আমি কিন্তু এই জায়গাগুলো ঘষা শুরু করে দিয়েছি। এইভাবে একটু ঘষে নিলে দেখবে আয়রনটাও কিন্তু ওই মিশ্রণের সঙ্গে উঠে আসছে। তো যেহেতু আমার মিশ্রণটা হোয়াইট কালারের ছিল, তো আয়রনের দাগটা দেখতেই পারছো একটু লালচে লালচে কিন্তু হয়ে যাচ্ছে আমার এই কালারটা। তো বন্ধুরা দেখতেই পারছো কতটা সহজে কিন্তু দাগটা উঠে যাচ্ছে। এরকম তোমরা যেখানে তোমাদের এই গ্যাস সিলিন্ডারটা রাখছো দাগ পড়ে যাচ্ছে, দেখতে খারাপ হয়ে যাচ্ছে জায়গাটা, সেটা কিন্তু খুব সহজেই তোমরা পরিষ্কার করে নিতে পারো এই মিশ্রণের সাহায্যে। তো এই মিশ্রণটা দিয়ে যে কোনো যেদি দাগ তোমরা তুলতে পারছো না সেই দাগটাও কিন্তু উঠে যাবে। এবার আর কিচ্ছু না, একটা কাপড় নিয়ে নেবে, কাপড়ের সাহায্যে এটাকে মুছে নেবে। তো এটাকে শুধু মুছে নিলেই হবে না, এইবার একটু জল দিয়েও মুছে নেবে, তাহলে দেখবে একেবারে পরিষ্কার হয়ে গেছে এই দাগ, এইখানে কোনো দাগেরও আর কোনো জায়গা নেই। তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু জানাবে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।